হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি যে ডাব্লিউবিপি পিওয়াইকিউ দেখো 2015 থেকে 25 যে 10 বছরের প্রিভিয়াস ইয়ার সিরিজ আমি শুরু করেছিলাম, আজকে তার 3 নম্বর ক্লাস। এর আগে আমি দুটো ক্লাস করেছি। প্রথম ক্লাসে কেপিএসআই প্রিলিমসের 2023-এর সেই প্রশ্ন অঙ্কগুলো সমাধান করেছি। তারপরের 2 নম্বর ক্লাসে আমি ডাব্লিউবিপি যে লেডি কনস্টেবল সেই পরীক্ষার সমস্ত অঙ্ক আমি সমাধান করেছি। তোমরা আমার ওই চ্যানেলে গিয়ে সেই বাকি দুটো ক্লাসও তোমরা দেখে নিতে পারো। তোমাদের নিজস্ব গাইডলাইন আছে, তোমরা সেভাবে প্রিপারেশন করো। আর যদি প্রিভিয়াস ইয়ার তোমরা সমাধান চাও, তাহলে তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি 10 বছরের সমস্ত পিওয়াইকিউ আমি এই ডাব্লিউবিপি করিয়ে দেবো। প্রথমে সমস্ত ম্যাথ সলিউশন করাবো, তারপরে জিকে সলিউশন হবে, তারপরে আমি এই জিআই করাবো। তাহলে তোমরা এই প্রিভিয়াস ইয়ার পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি সব কিছু কমপ্লিট করাবো। প্রথমে এই ডাব্লিউবিপি করাবো, তারপরে যে ডাব্লিউবিপিএসসি যেমন ফুড এসআই, ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস সমস্ত পরীক্ষার প্রশ্ন কিন্তু এই চ্যানেলের মধ্যে আমি সমাধান করাবো। তো চলো প্রথম প্রশ্নতে যাওয়া যাক। তার আগে বলে দিই, আজকে এই ক্লাসে কিন্তু আমি কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স যে 2022-এর যে কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স যে পরীক্ষাটা হয়েছিল 3 ডিসেম্বর 2023, সেই পরীক্ষার আমি শুধু ম্যাথ সলিউশন করাবো। তুমি দেখতে পাবে এখানে ম্যাথ সলিউশন ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার ম্যাথস। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলছে। প্রথম প্রশ্নতে বলেছে যে কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সী এক সদস্য চলে গেল, তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হওয়ায় তাদের গড় বয়স 15.5 বছর হলো। নতুন সদস্যের বয়স জানতে চেয়েছে। দেখো প্রথমে গড় কত ছিল 15.2, পরে কত হলো 15.5, মানে এই 0.3 বয়স কিন্তু বাড়ছে, এটা প্লাস হচ্ছে। কিন্তু ক্লাবের সদস্য সংখ্যা প্রথমে 35 জন ছিল, একজন চলে গেল, তার পরিবর্তে আরেকজন ভর্তি হলো। তাহলে সদস্য সংখ্যা কিন্তু 35 জনই থাকছে, কোনো পরিবর্তন হয় না। তাহলে 35 জনের 0.3 করে বাড়ছে। তাহলে আমি যদি 35কে গুণ করি 0.3 দিয়ে, কত হবে দেখো, 3 5 15 5, হাতের 1, 3 3 9 আর 10, 105, একটার আগে দশমিক, 10.5 বছর। কিন্তু তার বয়স কত 14 বছর। তার সঙ্গে তুমি এই 14 বছর যোগ করো, তাহলে কত হবে 2 4 দশমিক 5, 24.5 বছর। এটা হবে সঠিক উত্তর। দেখো 24.5, অপশান ডি। দেখো এটা ছিল 2 নম্বর প্রশ্ন। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 40 মিনিটে, মানে গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। প্রথমে কত লাগছিল 40, পরে লাগছে কিন্তু 48 মিনিট। বলছে ট্রেনটির প্রাথমিক গতিবেগ কিমি পার ঘন্টা কত ছিল। তাহলে দেখো প্রথমে গতিবেগ আমরা যদি দেখি, প্রথমে কত সময় লাগছিল, প্রথমে কিন্তু সময় লাগছিল 40, আর এখন কত সময় লাগছে 48। এটা কি, এটা টাইম। ঠিক আছে, তাহলে আমি যদি একে রেশিও করি, তাহলে দেখো তুমি 8 যদি কাটলে 5 8 40, 6 8 48, তাহলে স্পিডের রেশিও কী হবে, অপোজিট হয়, 6:5 হবে। তাহলে প্রথমে স্পিড ছিল 6 কিমি পার ঘন্টা, এটা ধরছি আমি, পরে কত হলো 5 কিমি পার ঘন্টা। কত কমলো, এখানে কমছে কত 1 ইউনিট কমছে। আর প্রশ্নতে বলছে কিন্তু 10 কিমি পার ঘন্টা কমে যাচ্ছে। 1-এর মান যদি 10 হয়, তাহলে বলছে প্রাথমিক গতিবেগ, প্রথমে তো এই 6 গতিবেগ ছিল, তাহলে প্রথমে 6 10-এ কত হয়, 6 10-এ 60, এটা অ্যান্সার হবে কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা, দেখো এখানে 60 কিমি পার ঘন্টা, অপশান সি। দেখো এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন। এখানে বলছে 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত দেওয়া আছে 7:5। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে। তো দেখো মোট পরিমাণ দেওয়া আছে 48 লিটার, ঠিক আছে। আর যদি আমরা এই রেশিওর যোগ করি, তাহলে মোট কত হবে 12। তাহলে আমরা যদি 12কে 48 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে 4। তাহলে এটা আমি 1 ইউনিটের মান পাচ্ছি 4। তাহলে 7 ইউনিটের মান কত হবে 4 7 28। এটা কি, এটা অ্যাসিড, পরে 5, এটা জল, কত হবে 5 4 20। ঠিক আছে, তাহলে কি যোগ করছে দেখো, কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে। তাহলে আমাকে এই অ্যাসিডের সঙ্গে ধরি আমি x লিটার অ্যাসিড আরও মিশ্রিত করছি, তারপরে অনুপাতটা কত হচ্ছে 3/2। দেখো আমরা যদি সমাধান করি কত হবে, 28 দুগুণে 56 প্লাস 2x ইকুয়াল টু 3 20 60 হবে। এখানে তুমি যদি এখানে 2x ইকুয়াল টু দেখো 60 মাইনাস 56, তাহলে কত হবে, এখানে কত থাকছে 4, আর এখানে 2x ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু কত হবে, এখানে 2টা নিচে আসবে, তাহলে কাটলে কত হবে 2। তাহলে এই 2 লিটার আমাকে মিশ্রিত করতে হবে। এটা হচ্ছে সঠিক উত্তর, 2 লিটার। দেখো অপশান সি। এখানে দেখো 4 নম্বর প্রশ্ন। এটা একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়। এই দুটো প্লাস করছে আর এই সি মাইনাস করছে। ঠিক আছে, এ ও বি নল যথাক্রমে 72 ও 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে। দেখো এখানে এ নল 72 মিনিটে ভর্তি করে আর বি নল 90 মিনিটে ভর্তি করে।
সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। সবকটি নল, আমি যদি এ প্লাস বি মাইনাস সি করি, কারণ সি খালি করছে, তখন কিন্তু 2 ঘন্টা বলছে। 2 ঘন্টা মানে কত? 120 মিনিট, ঠিক আছে। এবার দেখো এলসিএম করি, তারপর কি বলছে দেখো, এ ও নল একত্রে 12 মিনিট চলার পর, মানে এই এ নল আর বি নল 12 মিনিট চলছে, তার মানে বন্ধ করলে সি নলটি চালানো হলো, মানে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? 12 মিনিটে বলেছে, এটা মনে রাখো। দেখো এখানে যদি আমি এলসিএম বার করি কত হবে? তুমি যদি এলসিএম করে দেখো 72, 90, 120, তোমরা অনেকেই আছো হয়তো দেখে মুখে এলসিএম করে দেবে, কিন্তু আমি এরকমভাবে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে 18 দিয়ে দাও, 4 18 72, 5 18 90, এটা 120। দেখো যদি 4 দিয়ে দিই, 4 একে 4, 4 30, এখানে 5, তারপরে যদি 5 দিয়ে দিই, 5 একে 5, 5 6 30, এখানে 1, তাহলে এটা হবে তোমার 2160 হবে এলসিএম, ঠিক আছে। তুমি যদি দেখো এবার 72, 18 কে 4 18 72 কত হয়? 5 6 30, তাহলে এর এফিসিয়েন্সি কত? এখানে পাচ্ছি আমি 30, তাহলে এখানে এর আমি পাচ্ছি 30। তারপর যদি 90 দেখো, 18 5 90, 4 6 24, বিয়ের এফিসিয়েন্সি 24। আর এখানে কত দেখো, এটা যদি আমি দেখি 120, তাহলে এটা হবে 4 5 20 আর 6, তাহলে এখানে হবে 18। তাহলে দেখো এর ক্ষমতা 30 আর বি 24, দুটো যোগ করলে কত হয়? 54, আর ঢুকছে কত? 18 ঢুকছে, 6 3 36। তাহলে আমি এখানে এটা যে 36 ক্ষমতা পেলাম, এটা কার পেলাম? সি এর পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 36 ক্ষমতা আমরা সি এর পাচ্ছি। তাহলে বলছে 12 মিনিট যখন চলে, তাহলে দুজনের মোট ক্ষমতা কত পেলাম আমরা? 54 পেয়েছি। তাহলে তারা 12 মিনিট চলে, তাহলে এটা হচ্ছে 12 মিনিটে মোট জল ঢুকলো। আর এটা ভর্তি করবে কত? না খালি করবে সি, 36 করে খালি করছে, তাহলে সি এর দিয়ে দেখছি। ধরো 18 18 দুগুণে 36, 3 18 54, 2 কাটলে এখানে 6, তাহলে 3 6 18। তাহলে 12 মিনিটে এ ও বি নল যা ভরবে তা সির খালি করতে এই 18 মিনিট সময় লাগবে সি এর একায়। দেখো 18 অপশান বিতে আছে, এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এটা 5 নম্বর প্রশ্ন। এখানে বলছে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, আমি 3টা সংখ্যা লিখে নিচ্ছি এখানে। ধরো এটা 1, এটা 1 প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, 3টা সংখ্যা আমি এখানে লিখে নিলাম, ঠিক আছে। বলছে তারপর তৃতীয়টির 3 গুণ, বলছে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তাহলে তোমরা এখানে বলছে কি বলছে দেখো, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, প্রথমটিকে যদি আমি 1 ধরি তাহলে এটা কত হবে? 2, এবং বলছে তৃতীয়টির 3 গুণ। তাহলে দেখো এটা এভাবে হবে না, তৃতীয়টির 3 গুণ। আমি যদি এখানে 2 ধরেছিলাম, আমি তৃতীয় যেটা আছে এটাকে আমি 2 ধরছি, তাহলে 3 গুণ কত হবে? এটা 6, আর এর দ্বিগুণ মানে এর হাফ হবে, এটাকে আমাকে 3 করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেই সংখ্যা ধরলাম। দেখো কি বলছে, মানে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির দ্বিগুণ, প্রথমের দ্বিগুণ 6, তারা বলছে তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টির 2 আছে, এর 3 দুগুণে 6, তাহলে মিলে যাচ্ছে সব কিছু। যে 3টি সংখ্যার গড় দেওয়া আছে 44, ঠিক আছে। তাহলে মোট কত হবে? 3টি সংখ্যার মোট কত হবে? 44কে 3 দিয়ে গুণ করো, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 1 13, 132। আর এখানে মোট আমি কত পাচ্ছি? 6 2 8, আর 3 কত? 11। 11-র মান যদি আমি 132 পাই, তাহলে কত হবে? তুমি যদি 1-এর মান কত পাবো আমি? 11 কে 11, 11 দুগুণে 22, 1-এর মান কত পাবো আমি? 22 পেলাম। তাহলে কি বলছে? বড় সংখ্যাটি বলছে, বড় সংখ্যা কত? এই 6, তাহলে 6 12 কত হয়? 72, এটা অ্যান্সার 72, অপশান ডি। পরবর্তী দেখো, এটা 6 নম্বর প্রশ্ন। এখানে বলছে এ এবং বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4, তাদের আয় এই বছর মানে 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। যদি এই বছরে তাদের মোট আয় 28,500 টাকা হয়, তবে এই বছর এ এর আয় কত বলেছে? প্রথমে তাদের আয় কত ছিল? এটা এ এর আয় ছিল 3 অনুপাত, আর বি এর আয় ছিল কত? 4 অনুপাত। তাহলে 2 থেকে 3 অনুপাতে বাড়ছে, ঠিক আছে। প্রথমে 2 ছিল, এবার 3 হলো। আর বি এর ক্ষেত্রে বলছে প্রথমে 4 ছিল, এবার 5 হলো, এইভাবে বাড়ছে। তাহলে 3 3 9/2, আর এখানে 4 5 20/4। দেখো আমি যদি কাটি, এখানে থাকবে 2, দেখো অনুপাতে 9 দুগুণে 18 অনুপাত 20, তাহলে 9:, এখানে হবে 10, এটা তাদের আমি অনুপাত পেলাম। বলছে তারপর কি বলছে দেখো, যদি এই বছর তাদের মোট আয় 28,500 টাকা হয়, তাহলে এখানে আমি কত দেখছি? তাদের মোট আয় 19, 19-এর মান কত বলছে? 28,500। 28,500 তুমি 19 দিয়ে কাটো, 19 দিয়ে যদি কাটো তাহলে 19 একে 19, 19 একে 19, আর এখানে থাকছে 9, 5 19 95, 5 19 95, তাহলে কত হলো? 1500। তাহলে আমি এক ইউনিটের মান পাচ্ছি আমি এখানে 1500 টাকা। তাহলে কি বলছে? এর মোট আয় জিজ্ঞাসা করতে চাইছে। এর মোট আয় কত? 9। তাহলে এখানে 9 দিয়ে গুণ যদি করি আমি, তাহলে কত হবে? 0 0 5 9 45-এর 5 হাতে 4, 9 কে 9 আর 4-এ
13 কত 13,500, এটা সঠিক উত্তর। দেখো 13,500 অপশান বিতে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এই অঙ্কটা দেখো, এটা 7 নম্বর অঙ্ক। বলছে 8জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। 20 জন পুরুষ ও, এখানে ও বলছে কিন্তু ওখানে বাবু ছিল, ঠিক আছে। 24 জন মহিলা 5 দিনে কত টাকা আয় করবে? তোমরা এই অঙ্কটা এইভাবে করবে যে 8 জন পুরুষ 30 দিনে 1200 টাকা করে। এই 8 জন ম্যান, ঠিক আছে, 30 দিনে কত টাকা করে? 1200 টাকা করে। তাহলে একজন ম্যান একদিনে কত টাকা করবে? 1200 বাই 8 গুণ 30 কত হবে? দেখো 3 দিয়ে কাটো, 40, 8, তাহলে কত হয়? 5 8 40, তাহলে 5। একজন পুরুষ একদিনে 5 টাকা করবে। তাহলে কী বলছে দেখো, 20 জন পুরুষ 5 দিনে কত টাকা বার করে নিই? তাহলে আমি যদি লিখি এখানে 20 জন ম্যান কত দিনে? 5 দিনে কত টাকা করবে? তাহলে এটা হবে কত? 5 গুণ 20 গুণ 5, তাহলে কত হবে? 5 20 100 গুণ 5, 500 টাকা আয় করবে। এটা ম্যানের কমপ্লিট হলো। তারপরে যদি তুমি ও ম্যানের দেখো, তারপর মহিলাদের দেখো, তুমি কি বলছে? প্রথমে দেখো 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা আয় করে, ঠিক আছে। তাহলে একজন ওম্যান একদিনে কত টাকা করবে? 1200 বাই 12 গুণ 30 কাটো, এখানে 0, এই 0 কাটলাম, এই 12 কেটে এখানে 10, আর এখানে হবে কত? 1। তাহলে এখানে কত থাকছে? 10 বাই 3, এত টাকা করে। তাহলে কি বলছে? 24 জন মহিলা, দেখো এখানে বলছে 24 জন মহিলা 5 দিনে কত টাকা করবে? তাহলে এখানে দেখো 24 জন ওম্যান 5 দিন 5 ডে কত টাকা করবে? ওখানে কত ছিল? একে একে করলে এখানে কত ছিল? 10 বাই 3 গুণ, এর সাথে গুণ করো 24, তার সাথে গুণ করো 5। দেখো যদি আমি কাটি তাহলে কত হবে? 8কে 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে কত হবে? 5 8 40, আর 10 400 টাকা। তাহলে ওদের একসাথে জিজ্ঞাসা করেছে 20 জন মহিলা 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা করবে। তাহলে এখানে পুরুষরা করছিল 500 আর মহিলা করছে 400, কত টাকা হবে তাহলে? 500, এটা ম্যান প্লাস ওম্যান কত? 400, ঠিক আছে। তাহলে দুটাকে আমি যোগ যদি করি তাহলে কত হবে? 900 টাকা। এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এইভাবে বড়োভাবে করলাম, কিন্তু তোমরা যদি ছোটো করো তাহলে একবারেই এই অঙ্কটা করিয়ে দেওয়া যায়। একবারে তোমরা যদি করতে চাও তোমরা ডাইরেক্ট এইভাবে করতে পারবে। ডাইরেক্ট তোমরা কীভাবে করবে? দেখো ডাইরেক্ট তোমরা করবে, এখানে ডাইরেক্ট তুমি এখানে 1200 লিখবে, তার নিচে 8 গুণ 30 গুণ, তারপরে 20 জন পুরুষের কথা বলছে তুমি 20, ঠিক আছে। এভাবে তোমরা 20 গুণ 5 দিনের কথা এখানে ক্যালকুলেশন করলে তোমরা ডাইরেক্ট পুরুষের পাবে। তারপরে মহিলাটা একইভাবে করবে, যে যোগ করে দেবে। এত কিছু বড় করে করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো এখানে বলছে একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা। পরপর 3 বার বইটির মূল্য 10%, 20%, 40% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত টাকা হবে? একটা বইয়ের মূল্য ধরো 1250 টাকা, পরপর হ্রাস পায়, 10% হ্রাস পেলে 90 বাই 100, তারপরে বলছে 20% হ্রাস যদি পাই তাহলে 80 বাই 100, তারপরে বলছে 40% হ্রাস পেলে 60 বাই 100। যদি এটাকে কাটি, দেখো কাটলে এখানে 0 0 কাটছি, এখানে থাকবে 3, এখানে করলাম 5, 0 0 কাটলাম, এখানে 4, এখানে 5, 0 আর এই 0 কাটলাম। তাহলে যদি কাটো এখানে একটা 0 কেটে দিলাম, তাহলে দেখো এখানে 5 আর 5 25, তাহলে 5 25 125, তাহলে নিচে আর কিছু নেই। ওপরে কি থাকছে? 4 5 20 গুণ 9 3 9 27, আর 27 দুগুণে 54, আর একটা 0, 540। এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 540 অপশান ডি। দেখো পরবর্তী প্রশ্ন, এখানে বলছে 252, তারপরে বলছে 1008, 1260 আর 1764। এর গসাগু জানতে চেয়েছে। গসাগু মানে কি? সব থেকে এমন সংখ্যা যা সবার মধ্যে দিয়ে কমন যায়। আমি যদি দেখি, দেখো এখানে কত আছে? 63, 9, 126 আর 52। আমি যদি দেখি প্রথমে 9 যদি দেখি, দেখো 5 আর 4 9, মানে 9 দিয়ে যাচ্ছে, 8 আর 1 9 দিয়ে যাচ্ছে, 6 আর 3 9, সবকটা 9 দিয়ে যাচ্ছে। তার থেকে বড় 63 যদি দেখি, 63 আছে। তোমরা এই সংখ্যাগুলো যদি দেখো, তোমরা একটা জিনিস এখানে বুঝতে পারবে, সংখ্যাটা দেখে বোঝা যাচ্ছে। দেখো যে এই সংখ্যা কিন্তু এই সংখ্যাতে গুণ করে আসবে। তুমি দেখো এখানে 25 আছে, 4 25 100 আর 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে এটা 4 গুণ আমি পাচ্ছি। এটা যদি দেখো 5 দুগুণে 10 আর 5 25 125 আর 26, তুমি দেখো এটা 5 গুণ করে আসছে। তুমি এই সংখ্যাটাকে যদি এটা গুণ করো, এটাকে দেখো কত দিয়ে আসবে?
7 দুগুণে 14, 4 আর 7 25 4। দেখো এটা 7 গুণ করে আসছে, তাহলে এই সংখ্যাটা সবার মধ্যে আছে, তাহলে এদের গসাগু কী হবে? এই 252 হবে অ্যান্সার। ঠিক আছে, তোমরা আরও ভেঙে ভেঙে করে দেখতে পারো। এটা দেখো, এটা হচ্ছে সিম্পলিফিকেশান। ওপরে তুমি যদি দেখো সিম্পলিফিকেশান দিয়েছে একটা, ওপরে দেখো তুমি 1-এর 2 আছে, গুণ করলে ভাগের থেকে অপোজিট মানে উল্টে যায়, তাহলে এটা আমি উল্টে দিয়ে লিখছি 4/3, আবার গুণ করলে 3/2। তাহলে দেখো 3 3 কাটছি, আর 2কে এখানে 2 করলাম, আর 2 2 কাটলাম, তাহলে ওপরে কী থাকছে? পুরো সংখ্যাটার কী মান থাকছে? 1 থাকছে। আর নিচে যদি দেখো তুমি এখানে 2/4 কত থাকছে? 1-এর 2 থাকছে, এই নিচে থাকছে 1-এর 2। আর এটা গুণে আছে, তাহলে 5 আর 5 কাটবো, এখানে কাটলে এখানে 2, তাহলে এখানে থাকছে 1-এর 2, এখানেও থাকছে। তাহলে প্রথমে ওপরে কী আছে দেখো? 1 থাকছে। ঠিক আছে, যেহেতু ভাগে আছে গুণ করলে কী হবে? 2/1। ঠিক আছে, আবার এখানে যদি এটাও ভাগে আছে তাহলে এটা গুণ করলে 2/1। তাহলে তুমি যদি দেখো নিচের 1-এর কোনো ভ্যালু নেই, এখানে 1-এর সাথে গুণ করলে 2 দুগুণে 4, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 4 অপশান ডি। এখানে অঙ্ক দিয়েছে দেখো a + b + c এর মান যদি 13 দিয়েছে এবং ab + bc + ca মান 50 দিয়েছে, তাহলে a² + b² + c² এর মান জানতে চেয়েছে। এইসব অঙ্কগুলো করার জন্য একটা সব থেকে বেস্ট ট্রিক তোমাদেরকে আমি দিচ্ছি, সব থেকে বেস্ট। আর এই অঙ্কগুলো কিন্তু ভিভিআই পরীক্ষাতে আসে কিন্তু এই টাইপের অঙ্ক। আর তোমাদেরকে সব থেকে বেস্ট মেথড আমি দিচ্ছি, তোমরা আশা করি এখনও এরকম মেথড হয়তো কোনো ক্লাসে ইউটিউবে কোথাও পেয়েছো কি জানি না, আমি সব থেকে সেরা টেকনিক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা যখনই এই টাইপের অঙ্ক দেখবে, তোমরা একটার মান সবসময় 0 ধরবে। ঠিক আছে, আমি যদি এখানে সি এর মান 0 ধরি, আমি সি এর মান আমি 0 ধরছি, তাহলে 0 কি কোনো ভ্যালু থাকে? 0 তুমি কাটো, সি এর মান 0 কোনো ভ্যালু নেই, তাহলে আমি এখানে কী পাবো? a + b সমান কী পাচ্ছি? আমি 13 পাচ্ছি। সি এর মান যদি 0 হয় তাহলে সির সাথে তুমি যদি যাকে গুণ করবে তার মান 0, 0-র সাথে তুমি যদি বিকে গুণ করো তাও 0, তাহলে এখানে কী থাকছে? এ বির মান আমি কী পাচ্ছি? শুধু 50 পাচ্ছি। সি এর মান 0 ধরেছি, তুমি যাই থাকুক 0, তাহলে এর কোনো ভ্যালু নেই, তাহলে আমাকে কী বার করতে হবে? শুধু এখানে a² + b² এর মান বার করতে হবে। তাহলে আমরা কী জানি? a² + b² এর সূত্র কি? a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a² + b² এর সূত্র। তাহলে a + b এর মান কত পেয়েছি আমি? 13, তাহলে 13 এর স্কোয়ার কত হয়? 169 মাইনাস এখানে ab যদি 50 হয়, তাহলে 50কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 100। 169 থেকে যদি 100 বাদ দিই তাহলে কত থাকবে? 69 থাকবে। দেখো এটা 69 হবে সঠিক উত্তর। দেখো 69, এটা অপশান এ, এটা সব থেকে বেস্ট নিয়ম এই ধরনের অঙ্ক করার জন্য। দেখো কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করেছে। সঠিক উত্তর বলছে, সঠিক উত্তর থেকে 1206 কম পেল, সংখ্যাটি কত জানতে চেয়েছে। সংখ্যাটা যদি আমি এক্স ধরি, তাহলে প্রথমে কথা ছিল কত? 53 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু এই এক সংখ্যাটাকে সে কত দিয়ে গুণ করেছে? 35 দিয়ে গুণ করেছে। ঠিক আছে, তাহলে এখানে কম কত? দেখো আমি যদি এখানে দেখি 53x - 35x, তাহলে কম কত এখানে? এটা যদি আমি বাদ দিয়ে, তাহলে 5 8 5 13, হাতের 1 18, তাহলে এই 18x কম করেছে সে। আর প্রশ্নতে কত বলছে? 1206 কম করেছে। তুমি কাটো, 6 দিয়ে কাটো, 6 3 18, 6 2 12, 0 6কে 6, যে 3 দিয়ে কাটো কত হবে? 3 6 18, আর 3 7 21, 67। তাহলে এক্সের মান কত পেলাম? 67। আর আমি কী ধরেছিলাম? সংখ্যাটা আমি এক্স ধরেছিলাম, তাহলে সংখ্যাটা কত হবে? 67, অপশান ডি। এখানে দেখো এগুলো অঙ্কগুলো কিন্তু খুব ভালো ভালো অঙ্ক। এগুলো দুটি সংখ্যার যোগফল দিয়েছে এবং ভাগফল দিয়েছে যথাক্রমে 240 আর 4 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে? দুটি সংখ্যার যোগফল দিয়েছে। দেখো তুমি যদি দুটি সংখ্যা, একটা a + b ধরো, একটা a আর একটা b, যোগফল কত দিয়েছে? 240 দিয়েছে। আবার দুটি সংখ্যার গুণফল a আর b যদি গুণ করি আমি, তাহলে কত দিয়েছে? না সরি, ভাগফল দিয়েছে, এখানে যোগফল দিয়েছে আর ভাগফল, তাহলে কি a/b সমান কত হবে? 4 হবে। তাহলে a/b যদি 4 হয়, তাহলে এর নিচে কিছু নেই, তাহলে কী হবে? a = কত হবে? 4b হবে। a = 4b, এটা আমরা পেলাম। ঠিক আছে, এবার তুমি দেখো এখানে কি বলছে? a + b এর মান যদি 240 হয়, তাহলে এখানে এর মান কত? 4b। তাহলে এর জায়গাতে যদি আমি 4b বসাই, তাহলে 4b + b সমান 240। ঠিক আছে, তাহলে 4b আর b, তাহলে কত হবে? 5b সমান কত হবে? 240। 5 দিয়ে যদি তুমি কাটো তাহলে কত হবে? 5 24-এ 120 হয়, তাহলে 24 দুগুণে কত? 48। তাহলে b এর মান কত পেলাম আমি? 48। এটা একটা মান পেলাম আমি। b এর মান যদি 48 হয়, তাহলে কি বলেছে? দেখো b এর মান যদি 48 হয়, তাহলে এখানে কি বলছে? দেখো a সমান কত হবে? a সমান কত পেয়েছি আমরা? 4b। তাহলে এই a সমান এখানে 4 গুণ b এর জায়গায় যদি আমি 48 বসাই, তাহলে কত পাবো? a সমান কত হবে? 4 8 32, 2 হাতে 3, 4 4 16, 17 18 19, 1 10 9 19। দেখো তাহলে কত পেলাম? 192 পাচ্ছি আমি। এটা কি এর মান পেলাম। দুটি সংখ্যার গুণফল জানতে চেয়েছে, তাহলে
এ গুণ বি আমাকে বার করতে হবে। তাহলে কী করে বার করবো? 192 গুণ 48 করো, গুণ করে দেখো। 192কে যদি 48 দিয়ে আমি গুণ করি কত হবে? 8 দুগুণে 16, 6 হাতে 1, সবেরই শেষে কিন্তু ইউনিট ডিজিট দেখো সবে 6 আছে, যেহেতু গুণটা আমাকে করতে হবে। তাহলে দেখো এখানে আমি গুণটা করলাম, কত হচ্ছে গুণ করে? 92, সরি এটা 16 হবে, 92, 16, ঠিক আছে। গুণ করে সঠিক উত্তর কী হবে? 92, 16, অ্যান্সার অপশান এ হবে, ঠিক আছে। তোমরা গুণটা করে দেখে নিতে পারো। পরবর্তী দেখো, এটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। একটি সারিতে সমান দূরত্বে 7টি গাছ আছে, পাশাপাশি 2টি গাছের মধ্যে দূরত্ব 4 মিটার বলেছে। প্রথম ও শেষ গাছটির মধ্যে দূরত্ব কত? 7টি গাছ আছে দেখো। আমি যদি এইভাবে একটা গাছ ধরি, তাহলে 2, 3, 4, 5, 6, 7, এভাবে 7টা গাছ আছে। তাহলে প্রথম গাছ থেকে শেষ গাছের মধ্যে দূরত্ব জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো ডিস্ট্যান্স কতটা হবে, এখানে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা গ্যাপ কিন্তু সমান সমান। আর কত করে? 4 করে গ্যাপ, প্রত্যেকটা 4 করে। তাহলে 6টা গ্যাপ যদি এই 4 করে হয়, তাহলে কত দূরত্ব হবে? 4, 6, 24, ঠিক আছে। 4, 7, 28 কিন্তু হবে না, 4, 6, 24। তোমরা যতটা গাছের কথা বলবে এরকম, আর যতটা তোমরা ডিফারেন্স দেখবে কতটা, যতটা গাছ হবে ডিফারেন্স তার থেকে 1 কম হবে। তোমরা এই সংখ্যাকে 1 কমিয়ে এই 4 দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। 4, 6, 24 দেখো, এই অপশান এ। তারপরে দেখো এই অঙ্কটা কী বলছে, দেখো আমি যদি 16 দুগুণে 32 আর একে 33/16 রেখি, তারপরে 3/x গুণ 9কে 9 আর 7, 16/9, এর মান কিন্তু 11 বলা আছে। তাহলে এই এক্সের মান জানতে চেয়েছি, এক্সের মান কী হবে? তুমি কাটো, এখানে 16 আর 16 কাটবো, ঠিক আছে। এখানে 3কে কেটে এখানে 3 করবো, আর 3কে কেটে এখানে 11 করবো। তাহলে এখানে কী থাকছে? 11/x থাকছে, আর সমান যদি 11 হয় তাহলে 11, 11 কাটবে, তাহলে x সমান কী থাকছে? 1, ঠিক আছে। দেখো x সমান 1, অপশান এ। দেখো এটা কিন্তু একটা ভালো অঙ্ক, এরকম অঙ্ক ডাব্লিউবিতে কিন্তু আসে, ঠিক আছে। ডাব্লিউবিতে এই টাইপের অঙ্ক আসে। একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে। ছাত্র ছাত্রীর সংখ্যা কত? এই অঙ্কগুলো তোমরা এভাবে করবে, যতজন আছে ততজনই 50 পয়সা করে দিয়েছে। তাহলে গুণ করতে হবে। ধরো আমি কথার মানে ধরছি যে 10 জন আছে, 10 টাকা করে যদি দেয়, তাহলে 10, 10 করে গুণ হবে। 10 জনে 10 টাকা করে 5 টাকা করে দিচ্ছে, 50 পয়সা করে দিচ্ছে, এইভাবে তোমাদের গুণ হবে। ধরে আমি কথার মানে যদি ধরি যে এখানে ছাত্র সংখ্যা কত আছে, ধরো আমি x আছে, তাহলে x গুণ আবার x টাকা করে দিচ্ছে না, x জন, মানে যত, প্রশ্নতে কী বলছে দেখো, প্রত্যেকে যত ছাত্রছাত্রীর সংখ্যা আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দিচ্ছে। তাহলে x গুণ 50 এত করে দিচ্ছে সবাই, এতজন আছে আর এত করে সবাই দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটার মানে হচ্ছে যে 18,000 না 1800 টাকা। তাহলে তুমি এমন একটা সংখ্যা করো যে এদিকে গুণ করলে এই 1800 আছে, তো এটাকে টাকাতে আছে, তুমি পয়সা করলে কত হবে? আরও 100 দিয়ে গুণ করতে হবে। এমন একটা সংখ্যা এদিকে ধরো যে এই 18-র পরে 4টা শূন্য এদিকে আসে। প্রথম অপশান কী আছে দেখো, 6 আছে। আমি যদি 6 ধরি, এক্সের মান যদি আমি 6 ধরি, তাহলে কত হবে? তাহলে এক্সের মান 6 ধরো তুমি, এখানে যদি 60 ধরি আমি, তাহলে কত হবে? 5, 6, 30, 2টো শূন্য, আর এখানে কত হবে? আবার 60, আর 60কে কত হবে? 3, 6, 18, একটা শূন্য এখানে হলো, আর এখানে 3টে শূন্য। দেখো 18-র পরে 4টা শূন্য, এখানে 18-র পরে 4টা শূন্য। আশা করি বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক। দেখো এই প্রশ্নটা কি বলছে, 100 থেকে 300 এর মধ্যে 11 এর গুণিতকগুলির সমষ্টি কত হবে? 11 এর গুণিতকের কথা বলছে। আমরা যদি প্রথম 11 এর গুণিতক কত হবে? 100 এর ওপরে যদি দেখি প্রথম 110 পাবো, আর যদি শেষ দিকে দেখি আমি, তো তুমি 30 দিয়ে গুণ করলে 330, মানে বেশি হয়ে যাচ্ছে। 29, 27, 27 দিয়ে যদি করো তুমি, 27 গুণ 27, 2, 9, 7, 297, তাহলে এটা হবে তোমার শেষ কত হবে? 297, 297। এই দুটো আমরা, এটা প্রথম আর এটা শেষ। 11 এর গুণিতক 100 থেকে 300-র মধ্যে। তাহলে এর মধ্যে মানে একটা এই সূত্র আছে যেটা থেকে আমরা করি, n/2 ইন্টু কী হবে এখানে, ফার্স্ট প্লাস লাস্ট। এটা হচ্ছে এই সূত্র। n কি? এখানে n হচ্ছে সেই পদ সংখ্যা, মানে কতটা পদ আছে সেটা হচ্ছে এই n। তাহলে কতটা পদ আছে 11 এর গুণিতক আমরা তো জানি না। এই n বার করার নিয়ম কি হচ্ছে, n সমান আমরা কী লিখবো এখানে, যে এই দুটো ডিফারেন্স বার করব, এই দুটো ডিফারেন্স বার করবো আমরা। 297 মাইনাস 110 বাই ডিফারেন্স 11 দিয়ে ভাগ করবো, প্লাস 1 করবো, তাহলে আমরা টোটাল n এর মান পাবো। তাহলে যদি ডিফারেন্স করো কত হবে, তাহলে দেখো ডিফারেন্স করি, 7 হবে, এখানে 8 হলো, আর এখানে 1 বাই 11 প্লাস 1, 11 দিয়ে যদি কাটি তাহলে 11কে 11, 7 11 77, তাহলে 17 আর 1 18। তাহলে n এর মান কী পেলাম আমি? 18। তাহলে দেখো এখানে এবার বসাবো, n এর মান তুমি বসাও 18
বাই 2 গুণ ফার্স্ট আর লাস্ট যোগ করবো, এই দুটাকে যদি যোগ করি তাহলে কত হবে 7, 9 আর 1 10, 10 0, হাতের 1, 3 আর 1 4, 407, 407 হবে। যদি একে কাটো তাহলে এখানে 9 হবে, তাহলে এটাকে যদি 9 দিয়ে আমি গুণ করি তাহলে কত পাবো 7 9 63, 4 9 36, 36 63, এটা হবে সঠিক উত্তর। সমষ্টি বার করতে বলেছে 36 63, দেখো 36 63, অপশান ডি। এই প্রশ্নটা দেখো, এখানে বলছে 1 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের দ্বিগুণ। 1 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের দ্বিগুণ এবং 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের অর্ধেক। আমি যদি এখানে ধরো এটা B1 প্রথম বই, B2 আর B3 করছি, 3টে বই আমি এখানে লিখলাম, ঠিক আছে। 1 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের দ্বিগুণ। 2 নম্বর যদি 1 হয় তাহলে এটা কি হবে 2, ঠিক আছে। 1-এর ওজন 2-এর দ্বিগুণ এবং 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের অর্ধেক। 2 নম্বর যা আছে 3 নম্বরটা কিন্তু অর্ধেক, তাহলে এই যদি 2 হয় তাহলে 1 হবে, আর এটা দ্বিগুণ মানে 1 4, তাহলে আমি এই সংখ্যাটা কেটে দিলাম, তাহলে এটা তাদের আমি একটা সিস্টেম পেয়ে গেলাম। আমি যদি এটাকে ধরি এটা কি হবে, এটা শুধু যদি x হয়, এটা যদি x হয় তাহলে এটা 2x আর এটা হবে 4x, বুঝতে পারছো। তারপরে 4 নম্বর বইয়ের ওজন, আর একটা বই এখানে আছে B4 করলাম। 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের অর্ধেক। 2 নম্বর বইয়ের ওজন থেকে 60 গ্রাম বেশি। 4 নম্বর যেটা বই 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি। 2 নম্বর বইয়ের কত 2x প্লাস 60, এটা 4 নম্বর বইয়ের ওজন, কিন্তু 1 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম। 1 নম্বর যা বই আছে দেখো এটা এখানে এই 4x মাইনাস 60, এটা হচ্ছে 4 নম্বর বইয়ের ওজন। এটাও 4 নম্বর বইয়ের ওজন, এটাও 4 নম্বর বইয়ের ওজন, তাহলে কি এটা সমান হবে তো, তাই তো। দুটো যদি 4 নম্বর বইয়ের ওজনের কথা বলে তাহলে তো এটা সমান হবে। তাহলে এটা আমি এইভাবে লিখছি, দেখো এখানে সমান দিয়ে লিখছি যে 4x মাইনাস 60, এটা সমান, এটা সমানের কথা বলা আছে। তুমি এগুলো প্রয়োজন নেই, এটা সমানের কথা বলা আছে। প্রশ্নতে কি জানতে চেয়েছে যে কত নম্বর বইয়ের ওজন সব থেকে ভারী। দেখো কত নম্বর বই, আমরা কিন্তু এভাবে দেখেই বুঝে যাচ্ছে যে এই 4 নম্বর বইয়ের ওজন সব থেকে বেশি ভারী, কারণ এই যে 1 নম্বর আর 2 নম্বর থেকে তো 2 নম্বর আর 3 নম্বর থেকে 4 নম্বর বইয়ের ওজন এমনিতেই ভারী। এই 4 নম্বর বইয়ের ওজন এর থেকে 60 গ্রাম কম। যদি এই 4 নম্বর বইয়ের ওজন এর থেকে 60 গ্রাম কম হয় তাহলে সব থেকে ভারী তো থাকছে, এর থেকে বেশি তো 4 নম্বর বই হচ্ছে না, কারণ 60 গ্রাম কম বললে আছে। তাহলে 1 নম্বর বইয়ের ওজন সব থেকে বেশি। কত নম্বর বই, তাহলে 1 নম্বর বই, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তোমরা এইভাবে এক্সের মান বার করে প্রত্যেকটার ওজন তোমরাও লিখতে পারো, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, আশিস বাড়ি থেকে 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়ে, মানে সে 6টা বাজার 20 মিনিট আগে বেরিয়েছে, মানে কটায় বেরিয়েছে সে 5টা 40-এ বেরিয়েছে, 20 মিনিট আগে, মানে তার বাড়ি থেকে বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়ে মন্দিরার বাড়ি গেছে। 25 মিনিট সে সাইকেল চালালো, তুমি প্লাস করো এখানে, প্লাস 25 মিনিট সে সাইকেল চালালো। সেখানে 10 মিনিট অপেক্ষা করার পর, আরও সে এখানে 10 মিনিট অপেক্ষা করার পর একত্রে 20 মিনিট হেঁটে বিদ্যালয়ে পৌঁছায়। তারপরে আবার সে 20 মিনিট হেঁটে বিদ্যালয়ে পৌঁছালো। তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছিল? দেখো মানে এই যে 5টা 40 থেকে এই যে নাম্বার আছে এটা যোগ করবো আমাকে, ঠিক আছে। তাহলে তুমি যোগ করো, তুমি যদি এই 20 মিনিট এখানে দিয়ে দাও তাহলে কটা হলো, 6টা হলো, ঠিক আছে। তাহলে এখানে 6টা বেজে গেল, আর মানে 25 আর 10-এ কত 35, তাহলে 6টা 35 সে বিদ্যালয়ে পৌঁছালো, ঠিক আছে। 6টা 35, দেখো এখানে অপশান এ সঠিক উত্তর হবে। তারপরের এই প্রশ্নটা দেখো কি বলছে, এটা সিম্পলিফিকেশান, মানে একটা সরল দিয়েছিল। এই সরলগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, মানে প্রত্যেকটা পরীক্ষাতে ডাব্লিউবিপির তোমরা প্রত্যেকটা পরীক্ষা প্রিভিয়াস ইয়ার যদি ডাব্লিউবিপি দেখো, এই সিম্পলিফিকেশান হয় 1টা থেকে 2টো, কিন্তু এসছে প্রত্যেকটা পরীক্ষাতে 1টা থেকে 2টো, হয় একটা কোনো পরীক্ষাতে 2টো, এরকম এসছে। তোরা সিম্পলিফিকেশান ভালো করে প্র্যাকটিস করে যাও, এই সিম্পলিফিকেশান কিন্তু কমন থাকবে ডাব্লিউবিপিতে। দেখো এটা যদি আমি করি 8 2 16 আর 1 17/2 লিখলাম এখানে, তারপর মাইনাস দিয়ে দেখো, তারপরে 3 4 12 আর 1 13/4 আবার প্লাস, তারপরে দেখো বলছে 4 4 আর 1 5 5/4 মাইনাস 1/2, তারপরে বলা আছে 2 2 আর 1 3/2 মাইনাস 1/3 মাইনাস 1/6। দেখো আমি যদি এটা দেখো ক্যালকুলেশন করছি, এর যদি পুরোটা আমি দেখি তাহলে এলসিএম 6 পাবো, তাহলে 3 3 3 9 মাইনাস 2 মাইনাস 1, তাহলে 3 যদি বাদ দিয়ে তাহলে কত হবে, এখানে ওপরে 6/6, মানে এই পুরোটার মান আমি পেলাম 1, ঠিক আছে। এটা 6 6 কেটে যাবে। আর তুমি যদি দেখো 1-এর সাথে 1-এর 2 গুণ করলে কত হয়, 1-এর সাথে 1-এর 2 গুণ করলে 1, মানে এই 1-এর 2, মানে যা দিয়ে গুণ করো কোনো ভ্যালু নেই। তাহলে এটুকু যদি তুমি দেখো 5/4 মাইনাস 1/2, তাহলে কত হবে, এলসিএম 4, তাহলে 5 মাইনাস 2 আর 2 কত হয়, 2 2 4 2, এটা হবে 2, তাহলে কত হবে 3/4, এখানে পেলাম আমি 3/4 পেলাম,
ঠিক আছে, তাহলে এখানে কি থাকছে দেখো 13/4 প্লাস এখানে কত 3/4, তাহলে আবার এখানে এলসিএম কত 4, তাহলে এখানে 13 + 3 সমান কত হচ্ছে 16/4, কাটলে কত হবে 4 পেলাম এখানে আমি, তাহলে এই জায়গাটায় পেলাম কত আমি 4 পেলাম। এবার কত আছে দেখো 17/2 - 4, যদি আমি করি তাহলে কত হবে এলসিএম কত 2, তাহলে এখানে 17 - 4 × 8, তাহলে যদি তুমি 17 থেকে 8 বাদ দাও 8 × 16 আর একে 17, তাহলে 9/2, 9/2 মানে কত 4.5 বা 4 × 1 = 2, ঠিক আছে 4 × 1 = 2 দেখো কোথায় আছে আনসার, এটা সঠিক আনসার 4 × 1 = 2, এটা অপশান সি সঠিক উত্তর হবে। দেখো এখানে বলছে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে। এই পূর্ণবর্গ সংখ্যা অনেকেই ভয় পায় এই অঙ্কগুলো দেখে। আমি তোমাদেরকে আমার এই চ্যানেলের মধ্যে আমি একটা ক্লাস নিয়ে আসবো, আমি এই ক্লাসের মধ্যে আমি স্কোয়ার, তারপরে স্কোয়ার রুট, আবার তারপরে কিউব, আর এই কিউব রুট, মানে এই টপিকের উপর বেস করে আমি একটা ক্লাস নিয়ে আসবো। তোমরা ওই ক্লাসটা আমার চ্যানেলকে ফলো করো, তোমাদের এই স্কোয়ার আর স্কোয়ার রুট কিউব রুটের উপরে যত তোমাদের সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দেবো, এবং স্পেশাল কিছু ট্রিক দেবো যেগুলো তোমরা দেখে মানে করতে পারবে খুব শর্টকাট নিয়মে, ঠিক আছে। পরবর্তীতে আমি কিন্তু একটা ক্লাস নিয়ে আসবো এর উপরে বেস করে। দেখো যখনই তোমাদেরকে এরকমের অঙ্ক থাকবে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে, তুমি দেখো 6 অঙ্কের যদি তুমি এখানে যদি তুমি 1000 ধরো, 1000 × 1000 করো, ঠিক আছে, তাহলে কত হবে 1-এর পরে 3টে আর 3টে 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6, তাহলে কত হবে এটা 7 অঙ্কের হয়ে যাচ্ছে। এটা যদি 7 অঙ্কের হয় তাহলে তোমাদেরকে 6 অঙ্কের করতে হবে, মানে তুমি তাহলে এই 999 দিয়ে গুণ করো, আর 999 দিয়ে গুণ করে যেটা আসবে সেটাই কিন্তু 6 অঙ্কের সেই বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আসবে। তুমি গুণ করে দেখতে পারো, এখানে তোমরা এটা গুণ করে দেখতে পারো, এটা গুণফল হবে 99,8,0,0,1। দেখো 1 2 3 4 5 6, 6 অঙ্কের এটা বৃহত্তম। তুমি যদি এর থেকে বেশি নিতে চাও তখন 7 অঙ্ক চলে আসছে, তাহলে এটাই 6 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা। অপশানে দেখো কত আছে 99,8,0,0,1, অপশান সি, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। দেখো এই প্রশ্নতে বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 8:3, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 2:1। বর্তমানে পিতা পুত্রের বয়স কত বছর? দেখো বর্তমানে বলেছে এটা 8:3 বলেছে, এটা কি প্রেজেন্ট বর্তমানে। 10 বছর পরে কি +10 হবে, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত দিয়েছে কত 2:1। দেখো আমরা এই অঙ্ক তোমরা জানো যে এই যে ডিফারেন্স, এটা তুমি দেখো কত ডিফারেন্স আছে, আর এখানে দেখো ডিফারেন্স কত আছে, এখানে 2 ডিফারেন্স আছে তো এখানে 5 ডিফারেন্স। এই ডিফারেন্সটা সমান করার জন্য এদের যা ডিফারেন্স আছে 5 আর এদের ডিফারেন্স কত 1, এই 1 দিয়ে ওপরের যে দুটি আছে তাদেরকে গুণ করবো, তাহলে 8 × 8 আর 3 × 3 এটা পেলাম আমরা। তারপরে 5 আছে, 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 5 × 2 = 10 আর 5 × 1 = 5। এবার দেখো ডিফারেন্স, এখানে কত 2 ডিফারেন্স, এখানে কত 2 ডিফারেন্স, তাহলে এই যে ডিফারেন্স 2 পাচ্ছি, এই 2 এর মানে কিন্তু দেখো এখান থেকে এই ডিফারেন্সটা কত 10, আর এখানে ডিফারেন্স 2, তাহলে 2 এর মান 10, তাহলে 1 এর মান কত পাবো 5 পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে বর্তমানে পিতা আর পুত্রের বয়স জানতে চাই, 1 এর মান যদি 5 পায় তাহলে বর্তমানে এটা তাদের বর্তমান বয়স ওপরেরটা, তাহলে পিতার বয়স কত 8, তাহলে 5 8 কত 40, তাহলে পিতার বয়স বর্তমান কত হবে 40 বছর। আর 3 এটা হচ্ছে 3, তাহলে 3 এর মান কত হবে 3 5 15। দেখো 40 আর 15 কোন অপশানে আছে 40 15, অপশান সি। তারপরে দেখো এটাও সে এই বর্গমূলের উপরে দিয়েছে, এই বর্গমূল কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলোকে অবহেলা করো না তোমরা আমার চ্যানেলকে ফলো রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে রাখো, লাইক দিয়ে রাখো, বেল আইকনটাকে অন করে রাখো, তোমরা নোটিফিকেশান ঠিক পেয়ে যাবে আমার ক্লাসের। আমি এই কিউব রুট আর মানে কিউব আর কিউব রুট স্কোয়ার রুটের উপরে একটা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা এই অঙ্ক যখন দেখবে এখানে কত সংখ্যা দেওয়া আছে দেখো 28 15 36 36 দেওয়া আছে, মানে এটা 36-এর যখন আছে তোমরা 6 6 36 হয়, শেষে তো 06 আছে প্রত্যেকটা অপশানে, ঠিক আছে, তাহলে শেষে 06 থাকছেই। এবার পরবর্তীতে কী আসবে, তুমি যদি এটাকে দেখো কী এমন সংখ্যা নেবো যাতে এই 28 15 থেকে বেশি না যায়, যাতে কমে আসে। তুমি যদি এখানে দেখো 58 59 53 54, তুমি এই 54টাকে ধরো, 54 যদি আমি স্কোয়ার করি, 54 স্কোয়ার, দেখো 54 স্কোয়ার তোমরা গুণ করার থেকে একটা সহজ আরও শর্টকাটে হয়, তোমরা কী করে করবে তাড়াতাড়ি দেখো 4 যদি করো তাহলে 4 স্কোয়ার কত হয় 4 দুগুণে, এখানে তুমি 08 লেখো, আর 5 স্কোয়ার কত 5 5 25, আর 4 5 20, আর 20 দুগুণে কত হয় 40। তুমি যদি এভাবে করো তাহলে কত হবে এখানে 8 0 9 2 কত আছে 29 8, এখানে 28 15 থেকে বেশি, তাহলে এই 54 হবে না, বেশি হয়ে যাচ্ছে, এর থেকে কম কিন্তু একটাই অপশান আছে 53, তাহলে এটাই হবে সঠিক উত্তর।
ঠিক আছে। 53 যদি স্কোয়ার করো তোমরা এইভাবে করতে পারো 53 স্কোয়ার, ঠিক আছে। প্রথমে 3-এর স্কোয়ার করো 0-9, 5-এর স্কোয়ার করো 5-5 25, ঠিক আছে। আর তোমরা 3-5 15, 15 দুগুণে কত 30, এইভাবে লিখবে, একটা বাদ দিয়ে লিখছি কিন্তু, ঠিক আছে। এইভাবে দেখবে, তাহলে এখানে 9, এখানে 0, 5 আর 3 8 আর 2 28, 9, এখানে কত 28 15, বুঝতে পারছো। তাহলে এই 28 15 থেকে এটা কম, তাহলে এটা হবে সঠিক উত্তর। এটা কীভাবে কমটা আমি নিচ্ছি তোমাদেরকে সব পরবর্তী ক্লাসে এই স্কোয়ার রুটে যখন ক্লাস আনবো তোমাদেরকে সব বুঝিয়ে দেবো কীভাবে এগুলো করতে হয়। এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ। যদি ভিডিওগুলো ভালো লাগে এবং পরবর্তী তোমরা প্রিভিয়াস ইয়ার সলিউশন চাও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে অন করে রাখো, পরবর্তী ভিডিও তোমাদের নোটিফিকেশান চলে যাবে। যদি মনে হয় যে তোমাদের কিছু হেল্পফুল মনে হচ্ছে তো একটু চ্যানেলটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। নতুন চ্যানেল ভেবে কেউ অবহেলা করো না, তোমাদেরকে ভালো ভালো কন্টেন্টই দেবো, কারণ এই ডাব্লিউবিতে আমার নিজস্ব অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, সেই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। প্রিভিয়াস ইয়ার ফলো করার কারণ একটাই, কারণ তোমরা বুঝতে পারবে এখানে যে 10 বছরের মধ্যে তাদের কোশ্চেনের যে লেভেল বা স্ট্যান্ডার্ড কতটা পরিবর্তন হয়েছে, সেইভাবে তোমরা 2025-এর জন্য প্রিপারেশন তোমরা সেভাবে নেবে। প্রিভিয়াস ইয়ার ফলো করা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।